নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। রাজ্য রাজভবন সংঘাত গণতন্ত্রে নতুন কিছু নয়। বিশেষ করে কেন্দ্র বিরোধী রাজ্যে অহরহ ঘটে থাকে এহেন টানাপোড়েন। তবে এর মধ্যে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। 2020 সালের মাঝামাঝি থেকে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সেই যে মতবিরোধের সূচনা হয়েছিল রাজ্য প্রশাসনের, আজও সেই ট্র্যাডিশন সমানে চলছে। বরং যত দিন যাচ্ছে দূরত্ব কমার তো লক্ষণই নেই, উল্টে তিক্ততা বাড়ছে। এমনকি কালি ছিটেছে বঙ্গের সাংবিধানিক পদের গায়েও। সেই সূত্রেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ রাজভবনের এক মহিলা কর্মী, যা স্মরণকালে অনন্য বলেই মত বঙ্গ সমাজের। বছর চারেক যাবৎ রাজ্যের সঙ্গে রাজভবনের টানাপোড়েনে অভ্যস্ত হয়ে উঠেছে বাংলার মানুষ। তা সে উপাচার্য নিয়োগই হোক কিংবা আইন শৃঙ্খলা সম্পর্কিত বিষয়। 2022 সালে অধুনা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর রাজভবন ছেড়ে দিল্লি পাড়ি দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন প্রশাসনিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ফাইল যুদ্ধে ইতি পড়তে চলেছে। বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের কলকাতা আগমনের প্রথম কিছুদিন অন্তত তেমনি মধুর সম্পর্ক তৈরি হয়েছিল দুপক্ষে। সূত্রপাত ছিল বাংলা শেখার তাগিদে রাজভবনের লনে হাতেখড়ি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, ছিলেন রাজ্য প্রশাসনের পদস্থ কর্তা থেকে সমাজের বিশিষ্টজনেরা। সেখানেই রাজ্যপাল বোসের মাতৃভাষা মালায়ালামে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। সেই গুডি গুডি ড্রেস অবশ্য বেশি দিন টেকেনি। পূর্বসূরের জুতোয় পা গলিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সিভি আনন্দ বোস, এবং আজও বহমান সেই সম্পর্ক। রাজ্য রাজভবন সংঘাতের শুরু উপাচার্য নিয়োগ ও তাঁদের মেয়াদ বৃদ্ধি ঘিরে। রাজ্যের 31টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হলে শিক্ষা দফতরের আর্জি মেনে সময় বাড়াতে রাজি হননি রাজ্যপাল। রাজ্যের তরফে স্থায়ী উপাচার্যের তালিকা পাঠানো হলেও তা অস্বীকার করে রাজভবন। অভিযোগ শিক্ষা দফতরের। উচ্চশিক্ষার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রাক্তন IASদের উপাচার্য পদে নিয়োগ দিলে কড়া প্রতিবাদ জানায় রাজ্য। একজন উপাচার্যকে একাধিক বিশ্ববিদ্যালয় সামলানোর দায়িত্ব দিলে রাজভবনের সঙ্গে মনোমালিন্যে জড়িয়ে পড়ে শিক্ষা দফতর। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। পিছু হটতে হয় রাজভবনকে। দেশের শীর্ষ আদালত জানায় নতুন করে কোনো উপাচার্য নিয়োগ করতে পারবেন না আচার্য। উপাচার্য নিয়োগ করতে হবে রাজ্যের সঙ্গে আলোচনা করে। রাজ্যের দেওয়া তালিকা থেকেই উপাচার্যের দায়িত্ব দিতে হবে। সেই মতো বেশ কয়েকজনকে উপাচার্য পদে নিয়োগ করতে বাধ্য হয় রাজভবন। রাজভবনের সঙ্গে বিবাদ কেবল শিক্ষা দফতরেই আটকে থাকেনি। সরাসরি নবান্নের সঙ্গে অসহিষ্ণুতা তৈরি হয় রাজভবনের। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে বঙ্গের রাজভবনকে সংগ্রহশালায় পরিবর্তন করার প্রস্তাব দেন মমতা। মুখ্যমন্ত্রীর যুক্তি, ব্রিটিশ আমলে রাজভবনের প্রয়োজন পড়েছিল, স্বাধীন ভারতে সেই প্রয়োজন ফুরিয়েছে। দেশের সমস্ত রাজভবনকে মিউজিয়াম করে দেওয়া হোক। যদিও মুখ্যমন্ত্রীর কটাক্ষের পরেও অবিচল থাকে সিভি আনন্দ বোসের বাসভবন। প্রশাসন ও রাজভবনের সঙ্গে সংঘাত কেবল বাংলায় নয়, কম বেশি ঘটে একাধিক রাজ্যেও, এবং চলে আসছে বহুদিন ধরেই। 1990 সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে রাজ্যপাল চান্না রেড্ডির বিবাদ এতই চরমে উঠেছিল যে হস্তক্ষেপ করতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। সেই বিবাদ মাঝে কিছুদিন ঝিমিয়ে পড়লেও আবার মাথাচাড়া দিয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের আমলে। তামিলনাড়ু বিধানসভায় সরকারি বক্তব্য থেকে কিছু শব্দ বাদ দেওয়ায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে মতবিরোধ শুরু হয় স্ট্যালিন সরকারের। একই ছবি কেন্দ্র বিরোধী রাজ্য কেরলেও। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের সম্পর্ক এতই তিক্ত হয় যে রাজভবনের বিরুদ্ধে রাজ্যে শান্তির পরিবেশ বিঘ্ন ঘটানোর মতো অভিযোগ তোলে রাজ্য প্রশাসন। তালিকায় নাম রয়েছে তেলেঙ্গানারও। প্রশাসনিক কাজকর্ম নিয়ে রাজ্যপাল তামিলসাই সৌন্দররাজনের সঙ্গে বিবাদে জড়িয়েছিল তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রায়ের সরকার। শেষ পর্যন্ত রাজভবনের আবাসিকের বিদায়ে থিতিয়ে যায় সেই টানাপোড়েন।
কিন্তু রাজ্য রাজভবনের সমস্ত বিবাদকে ছাপিয়ে একরকম নজির তৈরি হয়েছে বাংলায়। ধাক্কা খেয়েছে সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের ভাবমূর্তি। তার বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজভবনের এক মহিলা কর্মী। সেই সূত্রে মুখ্যমন্ত্রীর মন্তব্য ধরে কলকাতা হাইকোর্টে মানহানির পাল্টা মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বসু। এই পরিস্থিতির জবনিকা টানতে যদি অদূর ভবিষ্যতে রাজ্যপালের বদল ঘটে তাতে অবাক হবে না বঙ্গবাসী। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে সংসদের দুই কক্ষেই শক্তিশালী বিরোধী পক্ষের তীব্র আক্রমণের মুখে পড়তে হলো মোদীকে। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক ভাষণে মঙ্গলবার লোকসভায় বিরোধী দলনেতা 1 ঘন্টা 42 মিনিটের ভাষণে শুধু ছক্কা হাঁকিয়ে গিয়েছেন। বুধবার রাজ্যসভাতেও বিরোধীদের প্রবল বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে 56 ইঞ্চির ছাতিকে। রাজনৈতিক মহল মনে করছে বিরোধী আক্রমণে কোণঠাসা হয়েই মোদি আগ্রাসী মনোভাব দেখাতে মরিয়া হয়ে উঠেছিলেন গত দুদিন। 2014 में सरकार में आने के बाद देश के सामने एक बहुत बड़ी चुनौती कांग्रेस का इकोसिस्टम भी रहा है। ये इकोसिस्टम 70 साल तक फला फूला है। इस इकोसिस्टम को चेतावनी देता हूं, जिस तरह इकोसिस्टम ने ठान लिया है कि देश की विकास यात्रा को रोक देंगे, देश की प्रगति को डिरेल कर देंगे, मैं आज इकोसिस्टम को बता देना चाहता हूं, उसकी हर साजिश का जवाब अब उसी की भाषा में मिलेगा। গত 10 বছরের মধ্যে লোকসভা কিংবা রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এরকম জোরালো বিরোধিতার মধ্যে পড়তে হয়নি। গত লোকসভা ভোটে বিজেপি একাই পেয়েছিল 303 আসন। এবার সেখানে বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 240-এ। এনডিএর জোট ম্যাজিক সংখ্যার থেকে সামান্য কিছু বেশি আসন পেয়েছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তৃতীয়বারের সরকার চালানোর জন্য মোদীকে নির্ভর করতে হচ্ছে নীতিশ কুমারের জেডিইউ কিংবা চন্দ্রবাবু নাইডুর টিডিপির মতো এনডিএর শরিকদের ওপর। এবার তাই বিজেপির কাছে শরিকদের কদরও বেড়েছে। লোকসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে তাই শরিকদের অন্তর্ভুক্তি হচ্ছে, যা আগে দেখা যায়নি। ঠিক এই কারণেই প্রধান বিরোধী দল কংগ্রেস নতুন সরকারকে 1/3 সরকার বলে কটাক্ষ করতে ছাড়ছে না। শুধু তাই নয়, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের তাবড় নেতারা যে যেমন পেরেছেন প্রধানমন্ত্রীর দিকে নানা কটাক্ষ ছুড়েছেন। নানা অভিযোগে তাকে বিদ্ধ হতে হয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এমন সব বাক্যবাণ হেনেছেন যে প্রধানমন্ত্রী পর্যন্ত দুবার আসন ছেড়ে উঠে তাকে বাধা দিয়েছেন। অন্তত 1 ডজন কেন্দ্রীয় মন্ত্রী প্রায় 50 বার রাহুলকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। একই দৃশ্য দেখা গিয়েছে রাজ্যসভাতেও। প্রধানমন্ত্রী ভাষণ দিতে ওঠা মাত্রই বিরোধী বেঞ্চ থেকে মণিপুর নিয়ে নানা স্লোগান ওঠে। সব মিলিয়ে বলাই যায় বিরোধীদের সম্মিলিত আক্রমণের মুখে দাঁড়িয়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠেছে সেই কারণেই কি পরপর দুদিন লোকসভা এবং রাজ্যসভায় জোর করে আগ্রাসী মনোভাব দেখিয়েছেন বাস্তব ধামাচাপা দিতে? ভাষণে দুদিনই তিনি গলা চড়িয়েছেন ঠিকই, তবে তাতে তেমন জোশ ছিল না, এমনটাই মত অভিজ্ঞ এবং প্রবীণ আইনজীবীদের। जहां भी ये देखते हैं ये सोचते हैं कि भाई भय कैसे पैदा करें, माइनॉरिटीज को डराते हैं। नहीं, कांग्रेस नहीं डरती आपसे, आप कांग्रेस से डरते हो। हिंसा, नफरत माइनॉरिटीज के खिलाफ, मुसलमानों के खिलाफ, सिखों के खिलाफ, क्रिश्चियंस के खिलाफ। और माइनॉरिटीज ने क्या किया? माइनॉरिटीज ने क्या किया? हर स्फीयर में हिंदुस्तान को रिप्रेजेंट करते हैं, नाम रोशन करते हैं। पत्थर जैसे हिंदुस्तान के साथ एक साथ खड़े हैं।
देशभक्त हैं, और आपने सारे के सारे माइनॉरिटीज पर आक्रमण किया, उनके खिलाफ हिंसा, नफरत फैलाई। গত দুবারের জমানায় সংসদে বিরোধীদের উপস্থিতি তুলনায় কম ছিল, তাই লোকসভায় সরকার পক্ষকে তেমন জোরালো বিরোধিতার মুখে পড়তে হয়নি। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কংগ্রেস একাই পেয়েছে ৯৯টি আসন, সমাজবাদী পার্টি ৩৭ এবং তৃণমূল ২৯টি। ইন্ডিয়া জোটের সব শরিক মিলিয়ে এবার ২৩৪টি আসন পেয়েছে। তাই লোকসভায় যে জোট নির্ভর সরকারকে বিরোধীদের জোরদার বিরোধিতার মুখে পড়তে হবে পদে পদে, সেটা বোঝাই যাচ্ছে নতুন সরকারের আমলে লোকসভার প্রথম অধিবেশনেই তা মালুম হয়েছে। ঠিক সেই কারণেই রাহুল গান্ধীকে বালক বুদ্ধি থেকে শুরু করে নানা কটাক্ষে ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি রাহুলকে হাবে ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, বেশিবার বেরো না, তুমি কিন্তু জামিনে বাইরে আছো। তিনি যেভাবে রাহুলকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তাতে বোঝাই গিয়েছে বেশ চাপে আছেন তিনি। তাই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই নীতিবাক্য মেনে মোদি লোকসভা এবং রাজ্যসভায় বেপরোয়া আক্রমণ শানিয়েছেন বিরোধীদের লক্ষ্য করে। এখন সময় আরও একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দলের ডেডিকেটেড নেতাকর্মীদের ওপর কি আর ভরসা নেই সিপিএমের, নাকি নেতাকর্মীদের পরামর্শের আর ওজন নেই? না হলে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট কেন করলো আলিমুদ্দিন? সিপিএমের ভোট এখন মাত্র ৬% এসে ঠেকেছে, তাই দলের অভ্যন্তরীণ বৈঠকে পার্টির ভুল ত্রুটি খুঁজে বের করার চেষ্টার পাশাপাশি এবার অভিনব উদ্যোগ নিল সিপিএম। ধারাবাহিক ভোট বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে জনতার কাছে সিপিএম। বুথ স্তরে সংগঠন সামলানো ও বুথ আগলানোর লোকের যে অভাব তা ইতিমধ্যে মেনে নিয়েছে সিপিএম। তাই একের পর এক নির্বাচনে বিপর্যয় চলছেই, কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না বঙ্গের সিপিএম। তাই এবার নতুন ভাবনা আলিমুদ্দিনের। পার্টির চেনা গণ্ডির বাইরে যে সাধারণ মানুষ রয়েছে, সিপিএম এবার বাঁচতে তাদের পরামর্শ চাইল। ভোটে পার্টির ভালো ফল করতে হলে কি করা উচিত তাই জানতে চাইল সিপিএম। সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়ে রীতিমতো পোস্ট করল সিপিএম। এতদিন স্বাভাবিকভাবেই দলের জেলা ও রাজ্য নেতারাই দলের ভালো মন্দের ব্যাপারে মতামত দিয়েছেন, কিন্তু ভোটে দলের কোনো লাভ হচ্ছে না, বারে বারে ব্যর্থ হচ্ছে বঙ্গ সিপিএম। ভোট কমতে কমতে মাত্র ৬% এসে ঠেকেছে। তাই দলের অভ্যন্তরীণ বৈঠকে পার্টির ভুল ত্রুটি খুঁজে বের করার চেষ্টা তো হচ্ছেই, কিন্তু এবার জনতার পরামর্শ চাইল সিপিএম, যা পার্টিতে কার্যত বেনজির বলে মনে করছে রাজনৈতিক মহল। সোশ্যাল মিডিয়ায় এই পরামর্শ আপাতত চাওয়া হয়েছে। রাজ্য সিপিএমের অফিসিয়াল ফেসবুক পেজে সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে আবেদন করা হয়েছে, নির্বাচনী পর্যালোচনায় আপনাদের সকলের মতামতের প্রত্যাশী আমরা। ইমেল মারফত আপনার কথা সরাসরি জানান পার্টিকে। কিভাবে মতামত জানাতে হবে সে কথাও বলা হয়েছে ওই পোস্টে। দেওয়া হয়েছে ইমেল আইডিও। দলের নেতাদের একাংশের মতে লোকসভায় খারাপ ফলের জন্য অন্যতম কারণ হচ্ছে দুর্বল সংগঠন ও মানুষের মন না পাওয়া, এবং সোশ্যাল মিডিয়ায় কিংবা সভা সমাবেশে লোক হচ্ছে বটে, কিন্তু বুথ স্তরে সংগঠন সামলানো ও বুথ আগলানোর লোক নেই। একথা ইতিমধ্যেই রিপোর্টে মেনে নিয়েছে সিপিএম। সাধারণ মানুষের পরামর্শ চেয়ে পার্টির ফেসবুক পেজে এই পোস্ট করার পরই নানা সমালোচনায় বিদ্ধ হয়েছে রাজ্য সিপিএম। ওই পোস্টের কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করেছেন, কমিউনিস্ট পার্টিটা কি শহরের মধ্যবিত্তদের পার্টি? গ্রামের প্রান্তিক মানুষ, গরিব, কৃষক, ক্ষেত মজুর, তাদের মতামত কিভাবে পাওয়া যাবে? তারা কি ওই ইমেলের ব্যবহার জানে? মন্তব্য করেছেন, দুর্বল সংগঠন, সিপিএমের কোনো অস্তিত্ব নেই পথে ঘাটে, মানুষের সঙ্গে সংযোগ করতে পারছে না, মানুষের ভাষায় কথা বলতে হবে, তাদের কথা শুনতে হবে। একইভাবে সমর্থকরা এমন মন্তব্য করেছেন যে সিপিএমকে একা লড়াই করতে হবে, কংগ্রেসের সঙ্গে জোট নয়। নতুন প্রজন্মের একাংশকে ভোটে প্রার্থী করেও ব্যর্থ হয়েছে পার্টি, তাই এবার নতুন পথ, জনগণের মতামত চাওয়া।
ঘুরে দাঁড়াতে সিপিএম এর, তাই জনতার পরামর্শ চাইছে। যদিও সিপিএম এর এই কার্যক্রমকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের বক্তব্য, বেশ কয়েক বছর ধরেই শুনছি ঘুরে দাঁড়ানোর জন্য বিশ্লেষণ হবে, নিচুতলার বুথ রিপোর্ট খতিয়ে দেখবে, কিন্তু ঘুরে দাঁড়ানো নয়, শূন্যে থেকে যাচ্ছে তারা। আসলে মানুষের সঙ্গে যোগাযোগ নেই ওদের। নতুন প্রজন্ম শুধুই সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে, টিভিতে টক শোয়ে ডায়লগ লিখে নিয়ে যায়, তাই মানুষ সিপিএমকে বর্জন করেছে। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে দুটো জেলা পরিষদের হাত দিয়ে সিপিএম এর এই ধারাবাহিক পতনের ভিত্তিপ্রস্তর 2008 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে হয়। এরপর 2009 লোকসভা, 2010 পুরসভা, 2011 পরিবর্তন এবং তারপর থেকে ধারাবাহিকভাবে সিপিএম হারতে 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 ইরোশন শূন্যে এসে ঠেকেছে। সিপিএম এর আসল সমস্যা হচ্ছে সিপিএম এর ঔদ্ধত্য, সিপিএম এর অসভ্যতা। প্রসঙ্গত 2019 লোকসভা নির্বাচনে বামফ্রন্ট 40টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছিল 7.44% ভোট, আর 2024 লোকসভা ভোটে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বামফ্রন্ট পেয়েছে 6.33% ভোট। সিপিএম এর প্রাপ্ত ভোট 5.68%। কাজেই কংগ্রেসের হাত ধরে লাভ কিছু হয়নি আলিমুদ্দিনের। তাই এবার নতুন ওষুধ নিয়ে বাজারে বঙ্গ সিপিএম এর নেতারা। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।